আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না, আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করাও হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম যা যা আছে, সোশ্যাল মিডিয়ার আছে, সব ভারত সব তার কবজায় নিয়ে এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড়মিয়ার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন। দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি। এখন কোন দিকে যাবেন? আপনি ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়ছি আর ডান দিকে এক পড়ছি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড়ে মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে, আর ছোটে মিয়া ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কখনো বলছে কেটে ফেলবে, কখনো বলছে পরমাণু বোমা মারবে, আর কখনো শান্তির বাণী। হ্যাঁ, ভাবতে পারছেন? পাকিস্তান, আমরা এমন একটা রাষ্ট্র নিয়ে পাশে বাস করছি, তারা কখন কে কি বলছে মানে বোঝা মুশকিল। মানে একেবারে সব শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে, জল বন্ধ হয়ে গেছে না, ইন্ডাস ওয়াটার ট্রিটি। এখন তো শুকা নদী, এখন সাইকেল করে নদী পার হচ্ছে। ইন্ডাস ওয়াটার ট্রিটি নিয়ে কি বলছে দেখুন। এখানে আনন্দবাজারে বেরিয়েছে, জল না পেয়ে দিশেহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ। পাক মন্ত্রী বললেন হাত কেটে নেব। লে ভাই, যদি আপনার ক্ষমতা থাকে হাত কেটে নেওয়ার, হাত কেটে নিন। কি করবে ভারত? মোদী যখন হাত পাত গুলো সামনে টামলে রাখছেন, আমার মনে হয় কোন সময় হাত ফাত কেটে নিয়ে চলে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তা হুমকি কি দিচ্ছে শুনুন। ফের ভারতকে হুমকি পাকিস্তানের। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে হুমকি। সিন্ধু জলচুক্তি অমান্য করে ভারত পাকিস্তানে জল দিচ্ছে না বলে তাদের অভিযোগ, সেই নিয়ে হাত কেটে নেওয়ার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুদাসির মালিক, নাম শুনেছেন কখনো? আমি তো অন্তত শুনিনি। আবার জলবায়ু মন্ত্রী পাকিস্তানের আছে, এটাও তো প্রথম শুনলাম। তাই যাই হোক, যা লিখেছে পড়ি। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুদাসির মালিক ভারতকে হুমকি দিয়েছেন 2025 সালে পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারত। সেই চুক্তি দুই দেশের মধ্যে সংঘাত ক্রমশ বাড়ছে। এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি কাড়ার চেষ্টা করছে পাকিস্তান। আর সেই আবহে ভারতকে হুমকি দিলেন মালিক। দেশের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার নিয়ে একটি যৌথ সাংবাদিক সম্মেলন করেন তিনি। সেখানে তিনি দাবি করেন ভারত জলের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করছে। পাকিস্তানের জল আটকালে ফল ভালো হবে না। ভারতকে হুঁশি দেওয়ার সময় সরাসরি প্রধানমন্ত্রীর নাম করে মালিক বলেন, পড়শি দেশের প্রধানমন্ত্রী জলের কল নিয়ন্ত্রণ করছেন। উনি বলছেন পাকিস্তানে এক ফোঁটাও জল পৌঁছতে দেবেন না। আমাদের ভাগে প্রাপ্য জল আমরা ওপরে থাবা বসাতে এলে হাত কেটে ফেলে দেবো। মালিকের এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এবিপি আনন্দ তার সত্যতা যাচাই করেনি। এটা সবসময় দিয়ে থাকে। 1960 সালে আমরা বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছিল। কিন্তু ভারত তো বরাবরই বলে গেছে যে জল আর রক্ত দুটো একসঙ্গে বইতে পারে না। এবার চারদিকে যখন ছি 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 শুরু হয়েছে, তখন তো আর মুখ দেখারও জায়গা নেই। তখন তো সবাই পাকিস্তানকে চেপে ধরেছে, সবাই থুতু করছে। এবার পাকিস্তানের না, তখনও করেনি। তারপরে বিলাওয়াল ভুট্টো, তিনি ঘুঙুর ভুট্টো, তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন
আমাদের নো ফার্স্ট ইউজ পলিসি নেই, সিন্ধু জলশক্তি নিয়ে ভারতে পরমাণু বোমার হুমকি দিলেন বিলাওয়াল। এই নিয়ে কতগুলো হুমকি হলো ভাই। এর আগে তো আপনাদের পিপিপি মানে পাকিস্তান পিপলস পার্টির ইমরান খানের তার একজন মন্ত্রী ছিলেন, আধা পাটা খেয়ে নিতেন। তো তিনি বলতেন যে हमारे पास पाव पाव का बोम परमाणु बोम है, ना चिड़िया डाकेगी ना घास उगलेगा, पाव 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 बोम मारेंगे। আরে এদের তো পরমাণু বোমা সম্পর্কে কোনো নেই, জ্ঞানই নেই। আচ্ছা, তাই যদি হতো তাহলে এই যে 2024 সালে পহেলগাঁওয়ের পর যে এই যে একেবারে ব্রহ্মজের বারিশ হয়ে গেল, তখন তো তোমরা একটা পরমাণু মানলে না, মেরেই দেখতে। হুমকি দিচ্ছ কেন? একটা মেরে দেখতে, তার না বুঝতাম সব খোলগুলো পড়ে আছে। আমি তো বহুদিন আগে বলেছি, যা যন্ত্রপাতি আছে ভেতরে সব নিয়ে সৌদি আরব চলে গিয়েছে। ওই যে বলেছিলাম ওদের ধার এখন $83.83 বিলিয়ন, এই 73 বিলিয়ন ডলার নয়, টাকা। 83 বিলিয়ন পাকিস্তানি টাকা। তারপর 4 পুস্ত লেগে যাবে এই টাকা শোধ করতে করতে, তাও শেষ হবে না, তারপরও ধার করে যাচ্ছে। আচ্ছা, একবার জিজ্ঞেস করে না যে ধার যে দিচ্ছ কি দিতে হবে? জিজ্ঞেস করে না, কারণ এরপরে তো পাকিস্তান না ভাগাভাগি হবে। সৌদি আরব বলবে এই অংশটা আমার, আমেরিকা বলবে এই অংশটা আমার, চীন বলবে এই অংশটা আমার। যে যা টাকা দিয়েছে সেই অংশ মতো টাকা সব অঞ্চল কিনে নেবে, দখল নিয়ে নেবে। এমনিতেই তো আপনার পিটিভি ব্রডকাস্টিং যেটা আছে সেটা আপনার বন্ধক দেওয়া আছে, রেডিও স্টেশন বন্ধক দেওয়া আছে, এমনকি হাইওয়েগুলো পর্যন্ত বন্ধক দেওয়া আছে। মজাই পাকিস্তানের এই অবস্থা। আর ওই পাকিস্তান থেকে নাকি পরমাণু বোমা আপনারা নৌকা করে নিয়ে আসবেন বলেছিলেন না আপনাদের কি একজন বাংলাদেশের? আমরা শুধু হাসি, পরমাণু বোমা নৌকা করে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসুন ভাই, আমরা একটু দেখি। তা এই নিয়ে যখন চারদিকে ছিছি চলছে, তখন আবার মুখ বাঁচানোর জন্য আবার স্টেটমেন্ট দিচ্ছে, গিয়ে মুখ বাঁচাতেই ভারতকে অনুকরণ। এবার বিশ্বমঞ্চে শান্তি বার্তা, পাকিস্তানের দূত বিলাওয়াল আবার উল্টো সুর গাইতে শুরু করে দিচ্ছে। চারদিকে এমন কিস্তির বন্যা বইছে, বিলাওয়াল উল্টো সুর গাইতে আরম্ভ করে দিচ্ছে। এখন কোন দিকে যাবেন আপনি? ডায়ে যাবেন না বাঁয়ে যাবেন? আমার বাঁ দিকে এক পড়শি আর ডান দিকে এক পড়শি। বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহান আল্লাহ। বড় মিয়া কখনো পায়ে ধরছে, কখনো হাত কেটে নিচ্ছে, কখনো শান্তির কথা বলছে। আর ছোটে মিয়া ও তো কথায় কথায় দিল্লি দখল করে নিচ্ছে। কেউ কিন্তু আসছে না। আসছে কারা? 2000-2500 লোক সব লাইন দিচ্ছে পাসপোর্টের জন্য, এই ভিসার জন্য। এতই দখল করার ইচ্ছা, তাহলে পরে এই পাসপোর্টের লাইনে অত ভিড় করছেন কেন? ভারতের প্রতি এত ঘৃণা। আমাদের এখানে নাকি টয়লেট নেই, আমরা রাস্তায় বসে নাকি ওই সমস্ত কাজকর্ম করি। তো সেসব জায়গায় আপনার থাকতে খারাপ লাগে না? সে সমস্ত দোকানে খেতে খারাপ লাগে না? আসলে হচ্ছে ঈর্ষা। পাকিস্তানের যে ঈর্ষাটা, পাকিস্তানেরই তো বংশজ, তাদেরই এই ঈর্ষাটা রয়ে গেছে। আর পাকিস্তানের বংশজ যারা নয়, তারা হচ্ছে গিয়ে মানে দেশপ্রেমী। আর এইগুলো হচ্ছে চিরিং বিরিং করে ওই চিংড়ি মাছের মতো লাফায়। নতুন চিংড়ি ধরলে ওই জেলেরা যেমন লাফায়, আমি আপনাদের ভিডিওতেই দেখেছি। মহসিনুল হক, তিনি মাঝে মাঝে ভিডিও করেন, আমি ওনার খুব ভক্ত। আমি ওনার
ভিডিওগুলো দেখি, তা ওনার ভিডিওতে মাছ ধরা দেখতে আমি খুব ভালোবাসি, আমি মাছ ধরা দেখি। তো ওই চিংড়ি মাছগুলো লাফায়। এই চিংড়ি মাছগুলো যখনই ওই ভিসা নিতে যাবে না, এক এক করে ধরা পড়বে। যদিও বা ওইখানে ধরা না পড়লি, ওখানে যদি ধরা না পড়িস, তাহলে পরে ভারতে এলে তো ভারতের ইমিগ্রেশন ধরে সোজা একদম জিজ্ঞাসাবাদ করে সোজা ঢুকিয়ে দেবে। মন্ত্রী বলে ছাড় পেয়ে গেছে ডাক্তার জাহিদুর রহমান, উপদেষ্টা বলে। তাই বলে আপনারা ছাড় পাবেন না, ভিসার দিকে যাবেন না। ওই যে বয়স্ক মানুষগুলো দাঁড়িয়ে আছে, ওনারা ভিসা পেয়ে যাবেন, নিশ্চিন্তে দেখুন, ওনারা ভিসা পেয়ে যাবেন। আপনাদের ভাগ্যে ভিসা জুটবে না, আর কলকাতা দেখা আপনাদের হলো না, আর শপিং করাও হলো না, আপনারও হলো না, আপনার পরিবারেরও হলো না। কারণ সব আপনাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, যা যা আছে সোশ্যাল মিডিয়ার আছে, সব ভারত সব তার কবজায় নিয়ে এখন আপনি উড়িয়ে দিলে কি হবে? যা নেওয়ার ভারত নিয়ে রেখে দিয়েছে। সেখানে কে কি বিবৃতি দিয়েছে ডাক্তার জাহিদুর রহমানকে পরপর দেখিয়ে দিতে পারে যে আপনি এই 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 বলেছেন, গত 1 মাস আগেই আপনি এই বলেছেন, আপনার ফেসবুক পেজে আপনি এই পোস্ট করেছেন ভারত সম্পর্কে। তার মানে ভারতে গায়ে সব আছে। সুতরাং ওই লাইনে দাঁড়িয়ে নিজেদের সময় নষ্ট করবেন না। বড় মিয়ার দেশে যান, ওখান থেকে দুবাই হয়ে আপনারা বেরিয়ে যাবেন। দিল্লি নামার চেষ্টা করবেন না। কলকাতায় তো আপনাদের নো এন্ট্রি, একদম কাটাকাটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি বলেন উত্তরণের উপায় কি? আমাদের উত্তরণের উপায় হলো আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদেরকে ঐক্য হবে, এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই আমরা কেবল এই অপশক্তিকে পরাজিত করতে পারবো, এই জুলাই সন্ত্রাসীদের পরাজিত করতে পারবো। এছাড়া কোনো বিকল্প নেই। ওই কোন দেশ পক্ষে আছে, কোন দেশ বিপক্ষে আছে, ওগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে, শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে গেলে এদের এমনি পতন ঘটে যাবে। দেখেন না, শুধু বলেছে আমি আসবো, তাতেই দেখেন না অবস্থা কি খারাপ, কি হয়ে গেছে এদের। ভাই যে একজন লিখেছেন স্যার খলিফার নামে সেনাবাহিনী নতুন তারা গঠন করেছে ব্যাটালিয়ান। ভাই আমাদের আলহামদুলিল্লাহ বললেন, এখন আল বদর নামে যে ব্যাটালিয়ান খুলে নেই, অন্তত স্যার খলিফা পর্যন্ত আছে, ঠিক আছে, স্যার দর্জি পর্যন্ত আছে, ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঠ করেন। আল বদর, আল সামস, রাজাকার, এইদের নামে ব্যাটালিয়ান খুলে কিনে এটার জন্য অপেক্ষা করেন। তবে সেই তাদের সেই খায়েশ আমরা পূরণ হতে দেব না, যেটা আমাদের কাশেম চাচার ভাতিজা বললেন যে আমরা কিভাবে উত্তরণের উপায় হলো আমরা কথা বলতেছি, এখন রাজপথে নামবো, মুখোমুখি হব, এছাড়া আর কোনো উপায় আমি আপাতত দেখতেছি না। কারণ এত সহজে আমার ভাবির যে মামুরা আছে জলপাই রঙের, তারা আমাদের হাতে ক্ষমতা ছাড়বে না, আমরা জানি। একজন লিখেছেন শেখ হাসিনা যে ফিরবে, কিভাবে ফিরবে এই ধরনের প্রশ্ন করেছেন, দেখলাম নিচে লেখা ছিল যে শেখ হাসিনা আসতে পারবে কিনা, বলেছেন ঠেকাবে কিনা আর্মি। ভাই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেই দিন শেখ হাসিনা যেদিন সত্যি ডিক্লেয়ার দিবেন যে আমি আসতেছি, সেনাবাহিনীকে আপনি হারিকেন দিয়ে মাঠে খুঁজে পাবেন না, লিখে রাখেন। আজকের এই যে কাশেম চাচার ভাতিজার চ্যানেল 16 কথা বলে রাখলাম, শেখ হাসিনা যেদিন ঘোষণা দিবেন যে আমি এত তারিখে, ধরে নেন 16 ডিসেম্বরে তিনি ঘোষণা দিলেন যে আমি 16 ডিসেম্বরে আমি বাংলাদেশে ফিরতেছি, 15 ডিসেম্বর রাত 12টা পর্যন্ত দেখবেন খুব চেঁচামেচি করবে, এমন চেঁচামেচি করবে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, খেয়ে ফেলবে, কেটে ফেলবে। কিন্তু যেই দেখবেন রাত 12টা পার হয়ে যাবে 15 তারিখে, এবং 16 তারিখ পড়লো, মানে আপনার সূর্যের টাইমে দেখবেন যে একটা সেনাবাহিনী মাঠে পাবেন না। দেখবেন যে শেখ হাসিনাকে আনার জন্য বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ যদি তিনি পথে আসেন, ওই যে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা সাইন, সামাজদারকে ইশারাবে কাবি, যেই দিন তিনি ত্রিবেদী বর্ডার পার হয়ে হাইটে আসছে এবং তিনি গাড়ি দিয়ে ঢাকায় আসছেন, আমার তখন থেকে সন্দেহ হইতেছে জননেত্রী শেখ হাসিনা, আর বলেছিলাম যে উনি হেলিকপ্টারে আসবেন, বলেছিলাম প্রথমে তাকে সংবর্ধনা দিতে হবে আপনার এই ইস্তেমার ময়দানে। এখন কেন যেন মনে হয় তিনি ওই বর্ডার দিয়ে আসবেন, যে কোন বর্ডার তা জানি না, তবে তিনি কেন যেন মনে হইতেছে যে তিনি এইভাবে পায়ে পায়ে চলে আসবেন। এবং বাংলাদেশের মানুষ, আমি প্রথমে তো বলেছিলাম 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে 3 দিন টুঙ্গি ময়দানে ইস্তেমায়, কিন্তু এখন তো মনে হয় কয়েক কোটি, যদিও কেউ আগে 50 লক্ষ বিশ্বাস করে নাই, কিন্তু এখন জনগণই বলতেছে কয়েক কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে। তো যারা আপনি যে বললেন উত্তরণের আর কিছুই করার দরকার নেই, শুধু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ ঐক্যবদ্ধ, পক্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের নেতারা কি করবে জানি না, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল সবাই রেডি আছে, কোটি কোটি মানুষ।
শুধু তাই না, এইবার দেখবেন আপনি কোটি কোটি নারীও সেখানে, কমপক্ষে 20-25 লক্ষ নারী শিশু এরাও যাইতে পারে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। সেই দিনে হলো যে দেশের রাজনীতি যে অবস্থায় যাচ্ছে, সচেতন হন। যদি সচেতন না হন তাহলে আমাদের দেশটা কিন্তু সার্বভৌমত্ব হারিয়ে ফেলবে। আমাদের দেশের পতাকা কিন্তু থাকবে না, আমাদের দেশের বন্দর থাকবে না, আমাদের দেশের ভূমি থাকবে না, আমাদের দেশের করিডোর দেওয়ার নামে দেশের যে পায়তারা চলতেছে, যদি করিডোর দিয়ে দেয়, আপনারা জানেন যে আজ পর্যন্ত যতগুলো করিডোর দেওয়া হয়েছে সবগুলো দেশে যুদ্ধ হয়েছে। আর বাংলাদেশে যদি কোনো কারণে যুদ্ধে নেমে যায়, আমরা আর 20 বছরের মধ্যে সেই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবো না, মানে আমরা দুর্ভিক্ষ কবলিত হবো। এই দিক থেকে বেঁচে থাকার জন্য যা যা করণীয় সংঘবদ্ধ হয়ে তাই করবেন। ভালো থাকবেন। 2 বছর যেতে না যেতেই জুলাইয়ের এত বেহাল দশা কেন? আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানের একটি প্রতিনিধি দল দেখা করে কি বলেছে? আজ হঠাৎ কেন ইউনূসের উপদেষ্টাই বলছে সব দোষ খলিলে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেজ কেন ফেসবুক রিমুভ করে দিল? বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে জাপানি একটি প্রতিনিধি দল দেখা করে, সেই প্রতিনিধি দলে জাইকার প্রেসিডেন্ট ছিলেন, জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি ছিলেন। তারা কি বলেছেন? পত্রিকায় দেখলাম তারা মাতারবাড়ি প্রজেক্ট এবং অন্যান্য প্রজেক্ট, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, এসব নিয়ে কথা বলেছে। কিন্তু জাপানি প্রতিনিধি দল খুব স্পষ্টভাবে তাদের অসন্তোষ প্রকাশ করেছে জাপানি সহায়তায় যে মেট্রো রেল করা হয়েছে ঢাকায়, সেই মেট্রো রেলে আপনারা জানেন কোরবানির সময় গরুর হাট বসেছিল। এছাড়া জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনের সময় এই মেট্রো রেলের স্টেশন ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এছাড়া মেট্রো রেল এর বিভিন্ন জায়গায় মাটি কেটে নেওয়া সহ বিভিন্ন রকমের অভিযোগ জমা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে এই জাপানি প্রতিনিধি দল তারেক রহমানকে বলেছেন যে এই মেট্রো রেল করার সাথে তাদের অনেক জীবন জড়িত। কমপক্ষে 11 জন জাপানি এই হলি আর্টিজানে জঙ্গিদের দ্বারা খুন হয়েছিল। সুতরাং এটি তাদের একটি আবেগের জায়গা, এবং তখন অনেকেই ধারণা করেছিল যে জাপানি সহায়তা বোধহয় প্রত্যাহার করা হবে, জাপান হয়তো আর মেট্রো রেলে কাজ করবে না। বরং তারা শোককে শক্তিতে পরিণত করে মেট্রো রেলের কাজ সময় মতো কমপ্লিট করেছে, এবং আগের সরকারের আমলে তারা এই কাজগুলো করেছে। আমি যখন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে পিএইচডি করতাম, ঠিক আমাদের সময়ে তখন মাস্টার্স করতো জাপানি এক তরুণী আতসুকো তানাকা, আমার খুব ভালো বন্ধু ছিল। এই আতসুকো তানাকার বাবা একজন প্রকৌশলী ছিলেন এবং এই মেট্রো রেল ব্যাপারে খুব এক্সপার্ট ছিলেন। তিনি তার রিটায়ার্ড লাইফে 80 বছর বয়সে এই বাংলাদেশে এসেছিলেন এই মেট্রো রেল করতে, এবং হি ওয়াজ কিল্ড অন দ্যাট ডে। আমার ধারণা ছিল যে আতসুকো তানাকা বোধহয় আমার উপরে, বাংলাদেশের উপরে খুব রাগ করবে, কিন্তু আমাকে খুব অবাক করে দিয়ে আতসুকো তানাকা বলেছিল, এবং সে বাংলাদেশে এসেছিল তার বাবার মৃত্যুর পরে, সম্ভবত 2023 সালে, এবং সে একটি শান্তি সপক্ষে চিঠি লিখেছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এবং তারা এই যে বাবাকে হত্যা করেছে এর জন্য তার কোনো ক্ষোভ নেই দেখলাম, বরং সে শান্তির পক্ষে, যেন বাংলাদেশের স্কুল ছাত্রছাত্রীরা শান্তির পক্ষে কিভাবে কাজ করতে পারে সেটা নিয়ে সে বাংলাদেশে কিছু করা যায় কিনা সেজন্যই সে বাংলাদেশে এসেছে। তো সেই মেট্রো রেলে আজকে এই তারেক রহমান সরকার যে অবজ্ঞা উপেক্ষা দেখিয়েছে, তারই প্রতিক্রিয়া জানাতে এসেছিল আজকের এই জাপানি প্রতিনিধি দল। এই জুলাই আগস্ট শুনতে শুনতে কান ঝালাপালা। এখন তো ফেসবুক খুললে জুলাই সিডিআই, আমি জানি না এই সিডিআই বলতে কি বোঝে। তবে খুব মজার একটা ব্যাপার হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই নামের আড়ালে জামাতের হয়ে, শিবিরের হয়ে, জঙ্গিদের হয়ে জুলাই আগস্টে একটা গন্ডগোল করেছিল, অভ্যুত্থান করেছিল তাদের ভাষায়, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক পেজ ছিল, সেটা ফেসবুক পেজ কর্তৃপক্ষ মেটা ডিলিট করে দিয়েছে।
এটার কারণ খুঁজতে গিয়ে জানা গেছে যে ফেসবুক ডিলিট করেছে কারণ তারা প্রচুর ফলস ম্যাটেরিয়াল সেখানে আপলোড করত, এবং এটা এখন সবার কাছে মোটামুটি ক্লিয়ার যে এই বৈষম্য বিলোপের জন্য নয়, বরং এটা ছিল জঙ্গিদের একটা প্রতারণার আন্দোলন। বাংলাদেশের সাধারণ মানুষকে প্রতারণা করে এটা বাংলাদেশটাকে একটা জঙ্গি স্থানে পরিণত করার জন্যই এই জুলাই আগস্টের জঙ্গি আন্দোলনটা করেছে। সুতরাং ফেসবুক তার সেই কাজটি করেছে। আবার ইউনূসের একজন উপদেষ্টা, মৎস্য বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার, তিনি সম্প্রতি একজন সাংবাদিক রাশেদ আহমেদের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে সব দোষ নাকি খলিল আমেরিকার কাছে দেশটাকে তুলে দিয়ে আসছে, খলিল লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে আপোষ করেছে, খলিল কাউকে কিছু না জানায় সব করছে, এবং এখনো খলিল সেই একই কাজ করছে, এবং উপদেষ্টারা যখন সবাই চলে গেছে খলিল কিন্তু আবার বর্তমান সরকারে রয়ে গেছে। তার মানে চারিদিক দিয়ে কুফা লাগছে, মানে জুলাইয়ের বিরুদ্ধে সবাই এমনভাবে খেপছে, এবং সবাই এখন যেটা দেখা যাচ্ছে যে জুলাইয়ের সাথে সম্পৃক্ততা কিভাবে ডিশোল্ডার করা যায়, যে ভাই আমি জুলাইয়ের ছিলাম না, জুলাইয়ের মানে গাছেরটাও খাইছে তলারটাও খাইছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সে আর ওই লাইনে কথাবার্তা বলতেছে না। মানবতা বিরোধী অপরাধ করার কারণে বীর মুক্তিযোদ্ধা জাসদ সভাপতি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর শাস্তি হয়েছে। তার বিরুদ্ধে 8টা অভিযোগ ছিল, এর মধ্যে 3টে অভিযোগে তার শাস্তি হয়েছে। এটা খুব ইন্টারেস্টিং ঘটনা আমাদের জন্য, কারণ এই প্রথম কোনো একটা মামলায় মানবতা বিরোধী অপরাধে, এর আগে আমরা দেখেছি শেখ হাসিনার রায় হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, বাট নো ওয়ান কেয়ার্স, কারণ হচ্ছে কেউ ছিলেন না, আইনজীবীরা ছিলেন না। বাট হাসানুল হক ইনুর বিষয়টা হচ্ছে এখানে পদ্ধতিগতভাবে এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, ধাপে ধাপে রায়টাকে চ্যালেঞ্জ করে এখানে এসেছে। এবং আজকে আমরা যখন মাত্র হাসানুল হক ইনুর রায়ের ঘটনাটা ঘটলো, তারপরে আমরা এটাকে একটু বিশ্লেষণ করতে চাই দর্শকদের জন্য। তাই আজকে আমার সাথে উপস্থিত আছেন হাসানুল হক ইনুর যারা আইনজীবী আছে, আইনজীবী দলের অন্যতম সদস্য ডক্টর রায়হান রশিদ। আমি ডক্টর রায়হান রশিদকে প্রথমে ডক্টর রায়হান রশিদকে ছোট্ট করে তাই পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে যারা যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী বিচার নিয়ে কাজ করে যাচ্ছেন, ডক্টর রায়হান রশিদ হচ্ছে তাদের অন্যতম। তিনি একজন আইনজীবী, যুক্তরাজ্য প্রবাসী, তার স্পেশালিস্ট, তার বিশেষত্বই হচ্ছে মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধীদের বিচার। আপনারা অনেকেই একটা সংগঠনের নাম জানেন, ICSF, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরাম, যে ফোরামটার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর রায়হান রশিদ, এবং তারা এই ইন্টেলেকচুয়াল জায়গাগুলো এবং আইনের জায়গাগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরে, বিশেষ করে যখন যুদ্ধাপরাধীদের বিচার হয় বাংলাদেশে, তখন তারা কাজ করেছেন। আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল, সেই ষড়যন্ত্রগুলোর বিরুদ্ধে যে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, লিগাল যে প্রশ্নগুলো তোলা, এবং আইনের মাধ্যমে সেই বিচারটা যে একটা আন্তর্জাতিক মানের বিচার হচ্ছে সেটা প্রমাণ করার জন্য বিশ্বব্যাপী ডক্টর রায়হান রশিদ এবং তার কলিগ যারা ছিলেন, তার সহকর্মী যারা ছিলেন, স্বেচ্ছাসেবী, তারা অনেক ফাইট করেছেন। আমরা যারা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, আমরা তাকে ওইভাবে চিনি। ডক্টর রায়হান রশিদ তিনি অক্সফোর্ড থেকে আইনের উপরে PhD করেছেন, এবং ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো যুদ্ধাপরাধীদের বিচার, মানবতা বিরোধী বিচারের সাথে উনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। সুতরাং আজকে আমি রায়হান রশিদ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা হাসানুল হক ইনুর রায়টা নিয়ে কথা বলবো। আমি যতটুকু জানি, এই আইনজীবী দল যেটা আছেন হাসানুল হক ইনু, সেখানে আপনার সম্পৃক্ততা আছে, আপনার এক ধরনের কনসালটেন্সি বলেন বা পরামর্শ দিয়ে তাদেরকে সহায়তা করছেন। ঘটনাটা কি সত্য? হ্যাঁ, জাসদ প্রেসিডেন্ট হাসানুল হক ইনু ভাই, ওনার যে লিগেল টিমটা আছে, সেই লিগেল টিমে কিন্তু শুধু আমি একা না, আরো অনেক আইনজীবী আছেন, অন দ্য গ্রাউন্ড বেশ কয়েকজন আইনজীবী আছেন। আমি যাদের সাহসের অত্যন্ত প্রশংসা করি। আপনারা জানেন বাংলাদেশে এখন এই মুহূর্তে মানে আইনজীবী হিসাবে কোর্টে দাঁড়ানো, কাউকে রিপ্রেজেন্ট করা, সেটাই একটা লাইফ রিস্কের ব্যাপার। এটা তো সবাই জানেন আপনারা এই অবস্থা। তো এই অবস্থায় তারা কাজ করছেন। আর বিদেশ থেকে দেশের বাইরে থাকার এই বেনিফিটটা আমরা পাচ্ছি যে অন্তত ওই রিস্কটা নাই। আমি আছি, ব্যারিস্টার তাপস কান্তি বল আছে। আমরা মূলত আমাদের যেহেতু ট্রাইব্যুনাল যে আইনটা দিয়ে চলে, এটা নিয়ে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, কাজ আছে, প্রায় 10-12 বছর, 18 বছরের প্রায়। তো আমরা যতটুকু পারি হেল্প করছিলাম, যেহেতু ট্রাইব্যুনালের আইনটার সাথে যেহেতু ট্রাইব্যুনালই হচ্ছে, সেই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনাল একসময় রাজাকারদের বিচার হয়েছে, এখন আরিফ ভাই এখন রাজাকাররা বিচার করতেছে, এখন রাজাকাররা বিচার করছে মুক্তিযোদ্ধাদের।
বেসিক্যালি। মানে এক কথায় ব্যাপারটা ওরকমই দাঁড়ালো। আপনার ইনু ভাই তো মানে ওনার তো আরেকটা পরিচয়, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তো এই হচ্ছে এখনকার রিয়েলিটি। তো তো আমি আসলে একটু রায়হান ভাই মানে জিনিসটা বুঝতে চাচ্ছি, আমি আসলে খুব লেমেন অবস্থার মধ্যে দিয়ে খুব জিনিসটা বুঝতে চাচ্ছি। আমি যতটুকু জানি যে ইনু ভাইয়ের নামে 8টা অভিযোগ করা হয়েছিল, এর মধ্যে 3টা অভিযোগে তাকে 10 বলে 30 বছর শাস্তি দেওয়া হয়েছে, বাট একসাথে 10 বছরের মধ্যেই একসাথে হবে 10 বছর। একাদা মানে তার 3টাই কার্যকর হয়ে যাবে। এর মধ্যে একটা আছে, তিনি 14 দলের বৈঠকে গিয়ে বলেছিলেন যে মানে যখন বলা হয়েছে যে জামাতকে নিষিদ্ধ করা, উনি মাথা দুলিয়েছেন বা উনি সম্মতি দিয়েছেন বা বলেছেন হোক হোক। এই জন্য কি ওনার 10 বছরের জেল হয়েছে? মানে জামাত নিষিদ্ধ হোক এটা বলার কারণে বাংলাদেশে কি একটা লোকের 10 বছরের জেল হইতে পারে? মানে এইটা কি মানে সত্যি নাকি? শুধু জেল না, আপনার মানে ওই আপনি ঠিকই বলছেন যে মোট 8টা চার্জের মধ্যে 5টা চার্জ মানে এটা একেবারেই প্রমাণ করতে পারে নাই, মানে এগুলা খারিজ হয়ে গেছে, মানে ওগুলা থেকে উনি খালাস পেয়েছেন। 3টা চার্জে যেগুলোতে ওনাকে শাস্তি দেওয়া হলো, মানে মানে আদালতের দাবি যে তারা এটা প্রমাণ করতে পারছেন। এখন এখানে তার মধ্যে একটা চার্জকে আপনি যেটা বললেন যে 14 দলের এক সভায় উনি জামাত নিষিদ্ধের বিষয়ে উনি পক্ষে মতামত দিয়েছেন। তো সুতরাং এই কারণে উনি একটা বিশাল অপরাধ করে ফেললেন। এখন কথা হচ্ছে বিচারটা তো হচ্ছে মানবতা বিরোধী অপরাধে। জামাতের নিষিদ্ধ করার বিষয়ে কেউ যদি আজকে একমত পোষণ করে, এইটা কোন ডেফিনেশনে মানবতা বিরোধী অপরাধ? মানে এটা কিভাবে মানবতা বিরোধী অপরাধ? মানে এইটাই আসলে এবং সেটাই নাকি প্রসিকিউটররা প্রমাণ করতে পেরেছেন এবং জাজরা বলেছেন যে প্রমাণিত হয়েছে এই চার্জ। না, এটা তো প্রমাণিত হওয়া খুব কঠিন কিছু না। মানে বাংলাদেশে কিন্তু কিন্তু এটা তো গোপন করার কিছু নাই। একটা বিশাল সংখ্যক লোকজন জামাতের বা যুদ্ধাপরাধী সকল সংগঠনের জঙ্গি সংগঠনগুলোর নিষিদ্ধ করে দেওয়ার জন্য একটা জোরালো দাবি সারা জীবনই ছিল এবং এটা দীর্ঘদিন ধরে ছিল। সুতরাং এইটা প্রমাণ করার কিছু নয়। তো ধরেন যদি এখন বলি একটা বিরাট সংখ্যক লোক আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, মানে আমি যদি বলি যারা বিএনপি এবং জামাতের সাথে আছেন বা জামাতের অন্যান্য অঙ্গ সংগঠনের সাথে আছেন, তাদের বাইরেও কিন্তু সাধারণ অনেক লোকের মনে হইতে পারে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলাটা ভালো। এরা এখন এই মতামতে ধরেন কোথাও দেওয়া হচ্ছে বা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা জনসভা হচ্ছে, সেই জনসভায় আমি গেলাম, মানে সংহতি প্রকাশ করলো, আমি গেলাম, একটু হাততালি দিলাম, এই জন্য কি আমাকে 10 বছরের জেল দিয়ে দিতে পারে ভবিষ্যতে? না, আপনি বুঝতে পারতেছেন না আরিফ ভাই। আওয়ামী লীগের নিষিদ্ধ চাইলে ওটা কোনো অপরাধ না, কিন্তু আপনি জামাতের যদি নিষিদ্ধ চান, কিন্তু বদলাবে তখন কি? মানে এখন যারা নিষিদ্ধ চাচ্ছে আওয়ামী লীগের, তাদেরও কি মানে জাস্ট নিষিদ্ধ চাচ্ছে একটা মানে ডেমোক্রেটিক রাইটস, তার গণতান্ত্রিক অধিকার, সে মনে মানে করছে এই ফর্মুলা অনুযায়ী তো তাহলে সেটাও একটা অপরাধ, শুধু অপরাধই না, মানে ভয়াবহ অপরাধ, মানে মানবতা বিরোধী অপরাধ। তো এই হচ্ছে সিচুয়েশন আর কি। মানে আপনি কি বিশেষণ দিবেন যে জামাতের নিষিদ্ধ চাচ্ছেন? দেখেন বাংলাদেশে তো মনে হয় 60% মানুষের বেশি মানে মানুষ একটা মুক্তিযুদ্ধ বিরোধী একটা শক্তি, রাজাকারের একটা শক্তি। এদের নিষিদ্ধ চাওয়া, এদের বিচার চাওয়া, এদের চেয়ে আসছে গত 55 বছর ধরে। এখন সিচুয়েশনটা এমন দাঁড়ায় গেল যে আপনি ওই অবস্থান যদি নেন, সেটা শুধু অপরাধ না, সেটা ভয়াবহ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, যার জন্য আপনাকে কমপক্ষে 10 বছরের মানে পূর্বপুরুষের পুণ্য থাকলে আপনি 10 বছরের জেল পাবেন, আর যদি পুণ্য না থাকে তাহলে আরো খারাপ কিছু হতে পারে। আর বাকি দুইটা কি অপরাধ? তার বাকি দুটাও খুব ইন্টারেস্টিং। বাকি দুটা একটা হচ্ছে উনি রংপুরের এসপি, রংপুর না, কুষ্টিয়ার এসপি, ওনাকে নাকি ফোন করে বলছেন যে আন্দোলনকারীদের বিরুদ্ধে কি করতে হবে, এদের ছবি তুলতে হবে, এদেরকে গ্রেফতার করতে হবে। উনি নাকি এসব ফোনে এসব আলাপ করলেন। এখন এটা একটু বোঝার আছে। আমি দেখেন, একটা হচ্ছে উনি কোনো মন্ত্রী না সরকারের, উনি এমনকি কুষ্টিয়ার এমপিও না কিন্তু উনি। তারপর উনি আওয়ামী লীগেরও কোনো নেতৃস্থানীয় পদে নেই, মানে কোনোভাবেই উনি কোনো ক্ষমতা বা কমান্ডিং কোনো পজিশনে কিন্তু নাই। তাহলে ওনার কথা এসপি শুনবে কেন, নাম্বার 1? হ্যাঁ, এবং সেই অনুযায়ী কেন এসপি মানে ওনার নির্দেশে মানবতা বিরোধী অপরাধ করবেন? তার চেয়েও বড় কথা হচ্ছে যে এই এসপিকে যে এটা মানে আমরা তো যেহেতু আইনজীবী হিসেবে ওনার সমস্ত তথ্য প্রমাণগুলো দেখছি, ওনার বিরুদ্ধে তথাকথিত কি অভিযোগ এবং সেটার পক্ষে কি যুক্তি আছে, তথ্য আছে, একটা সিঙ্গেল এভিডেন্স নাই, জাস্ট দাবি যে উনি এসপিকে নির্দেশ দিয়ে এসপির সাথে ফোনে কথা বলে নাকি এই করেছেন উনি। মানে এইটা ফোন রেকর্ড কি আদালতে দেওয়া না, হয়েছে? কোনো ফোন রেকর্ড নাই এটার,
কোনো ফোন রেকর্ড নাই, কোনো ফোনের ইভেন টাইম স্ট্যাম্পের রেকর্ডও যদি থাকে, যে কল রেকর্ডের ইয়েটা, ওটাও নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আপনি ফোন রেকর্ড বাদ দেন। এসপি সাহেব কি এটা সাক্ষী দিয়েছেন? এক্স্যাক্টলি আপনি ফোন রেকর্ড টেকর্ড সবই বাদ দেন। সে এসপি সাহেবকে তো সাক্ষী বানানো উচিত ছিল, যা সে কোর্টে এসে বলুক যে আমাকে আমি সাক্ষী হিসাবে আসুক, সাক্ষী হিসাবে আসুক, নাহলে সহ আসামি হিসেবেই আসুক, কোনো না কোনো ভাবে তো ট্রাইব্যুনাল তাকে সমন দিবে, তাকে আনবে, হাজির করবে, করে নাই। এবং এটা আমরা তো এইটা আমি বুঝতে চাচ্ছি, যেহেতু আমি আইনের ছাত্র না, আপনারা আইন নিয়ে চর্চা করেন, তাহলে এটা প্রমাণিত, মানে এই প্রমাণিত শব্দটা দ্বারা কিভাবে এটা প্রমাণিত হলো? মানে আমি গিয়ে এখন ট্রাইব্যুনালে বললাম, যেমন ধরেন ডক্টর রায়হান রশিদ, তিনি, আমি শুনেছি কুমিল্লায় গণহত্যার জন্য উনি টেলিফোন করেছেন এসপি কে বা একজন পুলিশ অফিসার বা হুয়েভার। এরপরে এটা প্রমাণ, মানে আদালত বলছে প্রমাণিত বা প্রসিকিউশন বলছে প্রমাণিত। এটা প্রমাণিত কিভাবে হলো? মানে যাকে ফোন করেছেন তিনিও বলেন নাই যে না আমাকে ফোন করে এটা নির্দেশ দেওয়া হয়েছে, কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট নাই যে না এই সময় কোনো রেকর্ডিং নাই, কোনো রেকর্ডিং নাই। প্রমাণিত, মানে প্রমাণটা কিভাবে হলো? তো সেটা তো আপনি, এখানে একটা ভুল হয়ে গেছে আরিফ ভাই, এটা আপনার আমাকে জিজ্ঞেস করছেন এই প্রোগ্রামে। আপনার এখানে আনা উচিত ছিল, আপনারা বুঝতে পেরেছেন, আমি বুঝতে চাচ্ছি আপনাকে আনা উচিত ছিল তাজুল ইসলামকে এই প্রশ্ন জিজ্ঞেস করা, যে চিফ প্রসিকিউটর, মহামতি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এই জিনিস কোথায় পেলেন। এবং এখন বিচারকদেরকে তো প্রশ্ন করা যায় না, বিচারকদেরকেও জিজ্ঞেস, আমি নিজেও তো, মানে আমি আসলে খুব অধীর আগ্রহে বসে আছি যে ওনাদের জাজমেন্টটা, মানে পূর্ণ রায়টা কখন বের হবে, মানে কমপ্লিট জাজমেন্টটা। এবং আমি নিজেও পড়তে খুব আগ্রহী যে এমন কি ওনারা শেষ পর্যন্ত পেলেন, যেটা আমরা এত মাসে এত ঘাটাঘাটি করে কাগজ, মানে কোনো প্রমাণের কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। মানে যেই 5টা অভিযোগ ওনাকে খালাস দিল, আর এখানে এই রংপুরের কুষ্টিয়ার এসপির ইয়েতে তারা আলামত পেলেন, প্রমাণ পেলেন, কিভাবে পেলেন, এটা আমার কাছে একটা মিরাকল। এবং এটা আমার মনে হচ্ছে এটা খুবই একটা ইন্টারেস্টিং রিড হবে এটা পড়তে গেলে। না, আমরা যতটুকু জানি যে কুষ্টিয়ার নেতা হচ্ছেন দুইজন, একজন হচ্ছেন মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের সময়কার, ওই সময়কার, মানে তার কথায় পুরো কুষ্টিয়া যেত। আর এখন হচ্ছে রাশমিকা মান্দারকার, জামাতের, এবং কি যেন ওনার নাম, যাই হোক, রাশমিকা বললে বেশিরভাগ দর্শক ছিল, আমি আসলে মানে ওকে কে, মানে রাশমিকার ভক্ত সেই নেতা নাকি? আমির হামজা। তো আমি জানতে চাচ্ছি যে আমির হামজা তো হচ্ছে, যাই হোক, মাহবুব উনিও তখন আওয়ামী লীগ করতেন, ওনার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করতেন, এটা আমরা ওয়াদে শুনেছি। বাট আমি জানতে চাচ্ছি যে মাহবুবুল আলম হানিফ কি একই অভিযোগে অভিযুক্ত এখানে? হ্যাঁ, ওনার বিরুদ্ধে অভিযোগগুলো আরো কয়েকটা, ওনারও পাশাপাশি মামলা চলছে, ডিফারেন্ট একটা মামলায়। তো ওনার মামলাটার আমি ডিটেলস গুলো জানি না, কিন্তু ওনার বিরুদ্ধে সম্ভবত একই অভিযোগগুলো আসছে। সবাই মিলে একই এসপি সাহেবকে ফোন করেছেন? ওনার বিরুদ্ধে এসপি সাহেবের তো আসছে কিনা এটা আমি আই এম নট শিওর, কিন্তু ওনার বিরুদ্ধে অন্যান্য অভিযোগগুলো আসছে, যে রংপুরে এসপি না থাকলে মাহবুবুল আলম হানিফ ধরেন তখন কুষ্টিয়া জেলার বড় নেতা এবং তারই দায়িত্বে ছিল, মানে ওনারাই তো আসলে আওয়ামী লীগ, মানে হাসানুল্লাহ কিন্তু আসলে এক ধরনের, মানে কি বলবো, শেষের দিকে তো প্রায় দুধ ভাতের জোটের সাথে। এখান থেকে আমাদের একটা জিনিস শেখার আছে, আরিফ ভাই এখানে আমাদের একটা ব্যাপার আছে, কিন্তু শিক্ষণীয় ব্যাপার আছে। শিক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, যখনই দেশে কোনো ধরনের কি বলে মিছিল গন্ডগোল চলবে, ভুলেও কাউকে কেউ ফোন করবেন না। এটা হচ্ছে শিক্ষণীয় বিষয়। ফোনকে যে আপনি ফোন করার সাথে তো আপনার কোনো সম্পর্ক নাই, কারণ আপনি যে ফোন করেছে, ভুলেই করেছে, এটাও তো প্রমাণিত হইলো না। আপনি তো ফোন করে কেমন আছেন, ভালো আছেনও কথা বলতে পারেন, কিন্তু সেটাকে যে কোনো প্রসিকিউটর যে বানায় দিবে না যে আপনি তাকে ফোন করলে এসব নির্দেশ দেওয়া হবে, সেটাও তো অন রেকর্ড কোথাও নাই যে ওই সময় উনি ফোনটা করেছেন, ওইটারও তো নাই। তো তাহলে ভুলেও ফোন করা লাগবে কেন? আমি যদি টেলিফোন যদি আমার নাও থাকে, তাও যদি কেউ বলে যে আমি টেলিফোনে অমুকের নির্দেশ দিয়েছি, এটা তো বলতেই পারে। তো তৃতীয় অভিযোগটা কি? মানে এই দুটো আমরা পেলাম। আর তৃতীয় অভিযোগটা হচ্ছে ঠিক জুলাই মাসে, যখন মানে আপনার ঘটনা যখন একদম তুঙ্গে, তো ওনার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা টেলিফোনে একটা কথোপকথন হয়। ঠিক আছে, টেলিফোনে কথোপকথন হচ্ছে, এবং এই কথোপকথনটাকে বলা হচ্ছে যে এটার মাধ্যমেই নাকি উনি প্রধানমন্ত্রীর সাথে বসে বসে ষড়যন্ত্র করেছেন, কিভাবে মানুষ মারতে হবে, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করতে হবে, এসব নাকি উনি এসব ষড়যন্ত্রের পার্ট, এবং ওই টেলিফোন কলটাই নাকি এসব ষড়যন্ত্রের প্রমাণ। এখন এই টেলিফোন কলটা, আচ্ছা, এইখানে এই টেলিফোন কলটার কিন্তু রেকর্ড আছে। এটা বোধহয় ওই সময় শেখ হাসিনার অনেক পুনলাপ আমরা অনলাইনে দেখেছি, ইন্টারনেটে। এটার একটা রেকর্ড আছে,
এখন এখন যে কোনো ডিজিটাল এভিডেন্সও কিন্তু কোর্টে প্রডিউস করার কিন্তু কিছু নিয়ম কানুন থাকে, টেকনিক্যাল কিছু নিয়ম কানুন আছে যে আপনি ওটার অথেন্টিসিটি প্রমাণ করা, তারপরে চেইন অফ পজেশন ওটা ইয়ে করা, তারপরে অথেন্টিকেশনটা যে আপনি করছেন কী ধরনের সফটওয়্যার ব্যবহার করছেন, সেটার এরর অফ মার্জিন অফ এরর কতটুকু সেগুলো কিন্তু আপনাকে বলতে হবে। তারপরে যেগুলা আপনার শনাক্ত করছে যে এই ভয়েসটা ওই ভয়েসটা এবং এখানে যে কোনো ইন্টারাপশন হয় নাই বা কোনো কাটাকুটি হয় নাই, এডিটিং হয় নাই, এগুলা প্রমাণ করা। ওগুলা করার জন্য যারা করবেন তাদেরও কিন্তু মানে কিছু ইন্টারন্যাশনালি রেকগনাইজড কিছু স্ট্যান্ডার্ড আছে, ওগুলা কোনোটাই ফলো করা হয়নি। তো আমি ওসব টেকনিক্যাল বিষয়ে যাব না, দরকারই নেই যাওয়ার। যেটাতে যা ইন্টারেস্টিং যেটা হচ্ছে ওনাকে বলা হচ্ছে ষড়যন্ত্র করেছেন, উনি কথাবার্তা বললেন প্রধানমন্ত্রীর সাথে এবং সেটাই প্রমাণ। এখন এটা কিন্তু মিডিয়াতে কেন, ইউটিউবেও পাবেন আপনারা কথোপকথনগুলো। আর আমি ট্রান্সক্রিপ্টটা তো পড়লামই, আমরা আদালতেরও মানে নথির পার্ট এটা। ইন্টারেস্টিং হচ্ছে সেই নথির মধ্যে আপনি কোনো ষড়যন্ত্রের নামগন্ধও পাবেন না। আমি অন্তত হাসানুল হক ইনুর যে অংশটা আমি শুধু একটু জোর দিয়ে বলছি, ওখানে উনি বারবার যেটা বলছেন রেস্ট্রেন্টের কথা, আলাপ আলোচনার কথা, কিভাবে সবচেয়ে কম হতাহত মানে সহিংসতা এনশিওর করা যায়, ওগুলা বলছেন। এই কথাগুলাই আপনার কিভাবে এটাকে তারা ব্যাখ্যা করলো যেটা হচ্ছে ষড়যন্ত্রের পার্ট। মানে ওখানে আরো মানে পরিস্থিতি কিভাবে আরো শান্তিপূর্ণভাবে, এবং আরেকটা কথা বলেছেন উনি আলাপ আলোচনার মাধ্যমে কিভাবে এটাকে আরো মানে এটা পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা যায়, এইগুলার মানে দেখা যাচ্ছে, মানে রেকর্ডিং পর্যন্ত আছে। এখন একটা কথা হচ্ছে হাওয়ার উপর বানালে তো কিছু বলার ছিল না, রেকর্ডিং আছে তাদের ভাষায়, সেই রেকর্ডিংয়ের ট্রান্সক্রিপ্ট আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রেকর্ডিংটা যখন আদালতে ট্রাইব্যুনালে যখন বাজায় শোনা হচ্ছিল তখন খুব খুশখুশ করছিল প্রসিকিউটররা, কারণ রেকর্ডিং এবং জাজরাও খুব, যে ট্রাইব্যুনালের বিচারপতিরাও আপনার মানে একটু মানে অস্বস্তিতে পড়ে গেছে। ওখানে তো এমন কিছু পাওয়া যাচ্ছে না যে পাইছি, এই যে বললো একটা কিছু পাওয়া যাচ্ছে না, বরং উল্টা কথাগুলো উঠে আসছে। তখন একজন ট্রাইব্যুনালের বিচারক নাকি না এটা আমার শোনার কথা, কারণ আমার কলিগরা তো ওখানেই ছিলেন একই লিগেল টিমের, ওনারা বলছে ঠিক আছে আর শোনার দরকার নেই, বন্ধ করে। তো এই হচ্ছে ওনার বিরুদ্ধে, ইনু ভাইয়ের বিরুদ্ধে তিনটা চার্জ যেটা নাকি প্রমাণিত এবং যেগুলোর জন্য নাকি উনি এখন 30 বছরের শাস্তি পাচ্ছেন, 10 বছর করে তিনটা। মানে আমি যেটা বুঝতে পারলাম, একটা হচ্ছে যদি আমি সামারি করি যে নাম্বার 1 একটা হচ্ছে উনি বলেছেন জামাত মুক্তি চাই, একমত, এই বলার কারণে 10 বছর। আর আরেকটা ফোন উনি করেছেন বলে স্বীকার করে নাই, যার কাছে গিয়েছে ওই লোক আদালতে বলে নাই যে আমারে কেউ ফোন করেছে, তাকে কেউ জিজ্ঞাসা করে নাই, ধরনের ডিজিটাল ফুটপ্রিন্ট নাই। বাট আমাদের প্রসিকিউশন টিম বলছে ভাই উনি তো ফোন করেছে, মানে এইটার উপরে এটা প্রমাণিত হয়ে গেল, আমি যেটুকু বুঝলাম কিছু না থাকে। আর তৃতীয়টা বুঝলাম যে উনি একটু শেখ হাসিনার ফোন করে বলছে যে ইটস গোয়িং টু মাচ, এটা কিভাবে কন্ট্রোল করা যায় বা কিভাবে। সেই ট্রান্সক্রিপ্টেও আসলে ওইভাবে কোনো সহিংসতা রুস্কানের কিছু পাওয়া যায়নি। বাট এই তিনটা, এখন বাকি 5টা নিয়ে আমি আর কথাই বলবো না ভাই, মানে দরকার নেই, বাকি পাঁচটা নিয়ে কথা বলারই দরকার নেই। তাহলে বাকিগুলা কি হবে আল্লাহ জানে। আপনি যেহেতু এই ট্রাইব্যুনালটাকে কাছ থেকে দেখছেন, বা বিশেষ করে হাসানুল হক ইনুর মামলাটার কারণে আপনি যদি খোঁজখবর রাখেন, বা আপনি প্রফেশনালি যে দীর্ঘদিন ধরে এই যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধী অপরাধের এই জিনিসগুলো ফলো করে থাকেন, কি মনে হচ্ছে মানে এই ট্রাইব্যুনাল কোন দিকে যাচ্ছে? মানে এটা কি স্রেফ জামাতের একটা প্রতিশোধের জায়গা হয়ে দাঁড়াচ্ছে? মানে একটা তো প্রতিশোধের জায়গা। আপনার একটা জিনিস আপনার খেয়াল আছে যে 2024-এর অগাস্টে আপনার আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে 6 তারিখেই কিন্তু জামাতের আইনজীবীরা ওখানে কিছু, আমি শুনেছি কিছু বিএনপির আইনজীবীও ছিল, কিন্তু মূলত এটা একটা জামাতের আইনজীবীদের দ্বারা তারা লিড করেছিল। তারা যে কিন্তু ট্রাইব্যুনাল, তারপর প্রসিকিউশন অফিস, ইনভেস্টিগেটরদের অফিস, সমস্ত জায়গায় তালা মেরে দিয়ে আসছিল। সো এটা একটা অনেকটা চরদখলের মধ্যে একটা ব্যাপার। ট্রাইব্যুনালে যে তালা মেরে দিয়ে দখল করা, এটা অনেকটা দখল করার একটা ব্যাপার ছিল, ক্যাপচার করা। কেন ক্যাপচার করা? এই ট্রাইব্যুনালটাকে ইউনূস সরকার, এবং সেটার যেই সরকার আসলে চালিতই হয়েছে জামাতের শক্তিতে, অবভিয়াসলি এটাকে ইউনূস সরকার আমরা সামনে দেখেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে পিছনে আসলে জামাতই ছিল। ওদের যে রোলটা ছিল এই ট্রাইব্যুনালটাকে মূলত তিনটা পারপাসে ব্যবহার করা। একটা পারপাস হচ্ছে, প্রথম পারপাসটা হচ্ছে এই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে, মুক্তিযুদ্ধের বুদ্ধির পক্ষের বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, আপনি দেখেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এদেরকে
এদেরকে আপনার চিরতরে এদেরকে কোনো একটা মামলা, মানে সবচেয়ে ভয়াবহ ধরনের মামলা হচ্ছে মানবতা বিরোধী মামলা, মানে সবচেয়ে বেশি যেটা ট্যাবু, সেটার মধ্যে জড়ায় হয়রানি করা, পারলে শাস্তি দেওয়া, এটা একটা। আরেকটা গোল ছিল, এই একই ট্রাইব্যুনালে যেহেতু এর আগে যুদ্ধাপরাধীদের, ৭১ যুদ্ধাপরাধীদের, রাজাকারদের বিচার হয়েছে, তারা আরেকটু সময় পেলে ওগুলাকেও আসলে একটা করে ওগুলাতেও হাত দেওয়া, ওগুলাতে হাত দেওয়া। এতে কিভাবে হাত দেওয়া, মানে ওই রায়গুলো পাল্টে দেওয়ার চেষ্টা করা? হাত দেওয়া হচ্ছে যে এখন হচ্ছে যে, যেমন ধরেন এক হচ্ছে যে আপনার অ্যাটলিস্ট নথিগুলাতেও কন্ট্রোলে নিয়ে নেওয়া হয়েছে, যেটা আমি বললাম তালা মেরে দেওয়া। এর মধ্যে কিন্তু এবং সেই নথিগুলার কি হয়েছে আমরা কিন্তু এখনো জানি না। ওগুলার এখন আগের মামলাগুলার রেকর্ড কি অবস্থায় আছে, কি হচ্ছে, এবং আগের মামলা 2-1 দিনের মধ্যে কোথায় যেন দেখলাম, অনলাইনে দেখলাম, যে এই নথিগুলো ওখান থেকে সরিয়ে ফেলা হচ্ছে। মানে আপনার কি মনে হচ্ছে যে এক্স্যাক্টলি এর মধ্যে কিন্তু বাংলাদেশে এরকম আরেকটা আদালতে কিছু নথিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে কিন্তু। এখন এই জিনিসগুলা আমাদের মিডিয়া যেভাবে জিনিসগুলাকে একেবারেই কভার করে না, কিছু করে না গত 2 বছরেরও বেশি সময় ধরে, এগুলো জানার উপায় নেই। ঠিক আছে, ভাই, আমরা শুধু আইনজীবীদের কাছ থেকে জামাত নিষিদ্ধ যাই কইলে মানে বললেই 10 বছরের জ্বললেই 10 বছর, কাজে আপনি মিডিয়াকে কি দোষ দিবেন? অরদূত যাওয়ার দরকার নেই। আর তৃতীয় গোল আরেকটা আছে এই ট্রাইব্যুনাল নিয়ে। তৃতীয় গোলটা ছিল 2024-এর অগাস্ট মাসের পরে কিন্তু বাংলাদেশে যেটা চলছে, মানে আপনার হিন্দুদের বিরুদ্ধে, সংখ্যালঘুদের বিরুদ্ধে, তারপরে মুক্তচিন্তার পক্ষের মানুষদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো বটেই, এদের বিরুদ্ধে কিন্তু একটা সিস্টেমেটিক গণহত্যা চলতেছে। এই গণহত্যা বা এই বিষয়গুলো যেন ট্রাইব্যুনালে না আসতে পারে, কারণ ওগুলোরও কিন্তু বিচার হওয়ার কথার জন্য, মানে প্রাইম ভেন্যু হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে যেন এগুলো না যেতে পারে, সেটা যে না যেতে পারে সেটাকেও এক ধরনের গেট কিপিং করা। সো এই ট্রাইব্যুনালটা এখন 3টা পারপাসে ব্যবহার হচ্ছে: রাজনৈতিক বিপক্ষকে শাস্তি দেওয়া, শায়েস্তা করা, আগের বিচারগুলোকে নিয়ে কোনোভাবে হাত দেওয়া, ওটা এখনো তারা দেয় নাই, অন্তত ট্রাইব্যুনাল লেভেলে দেয় নাই। সুপ্রিম কোর্ট লেভেলে কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আপনি জানেন সুপ্রিম কোর্ট থেকে আজহার টাজহার এরা তো বের হয়ে আসতেছে হাসি মুখে। তো এটা একটা। আর থার্ডটা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে যা চলছে, যেমন হিন্দুদের বিরুদ্ধে যা চলছে, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার কিন্তু অনেক লক্ষণ আছে। এটার বিচার আপনি কোথায় করবেন? করলে তো ট্রাইব্যুনালে করতে হবে। কাজে এটা যেন না হতে পারে, ট্রাইব্যুনালের মধ্যে নিজেরাই যে দারোয়ান হয়ে বসে যাওয়া, গেটকিপার। এখন আপনার কাছে কি মনে হয়, মানে যে ট্রাইব্যুনাল যেভাবে প্রসিকিউশন টিমটা পুরো জামাতে ছিল, মানে এটা মানে ইউনুস যেভাবে তাজুলকে দিয়ে এটা করেছিল, বর্তমানে যারা আছেন এরা কি আপনার কাছে মনে হচ্ছে যে বেটার পারফর্ম করছেন, তারা আদালতকে যথেষ্ট সহায়তা করছেন, নাকি তারাও এখনো মানে সেটা তার কোনো লক্ষণ আমরা দেখছি না, লক্ষণ দেখছি না। দেখুন তাজুলের কথা যদি ধরেন, তাজুল কিভাবে আসলো ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে? আপনি যদি তার 4 দিন আগের নিউজ পেপারে দেখেন, তা আপনি দেখবেন যে ডক্টর ইউনুসের সাথে এসে দেখা করলো কি ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান দেখা করলো। হ্যাঁ, একটা বিদেশি আইনজীবী এসে দেখা করে গেল, এবং সেই টবি ক্যাডম্যান কি জামাতের আইনজীবী ছিল এর আগে, তাজুলদের কলিগ, যুদ্ধাপরাধীদের বিচারে। সে ছিল ডিফেন্স টিমের একজন ইম্পর্টেন্ট একজন লয়ার। সে আসলো, ইউনুসের সাথে কথাবার্তা বললো, আলাপ আলোচনা করলো। তার 1 দিন বা 2 দিন পরে আমরা দেখলাম পেপারে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলামকে নিয়োগ দেওয়া হলো। এটা একটা। তাজুল নিজে তার রাজনৈতিক আপনার অ্যাফিলিয়েশন সেটা তো আপনারা জানেন। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনার প্রশ্নটা হচ্ছে যে এরপরে যে প্রসিকিউটর চেঞ্জ হলো, কোনো উন্নতি হলো কিনা? আমি বলবো যে কোনো উন্নতি হয় নাই, একই জায়গাতেই আছে। এই কারণেই বলবো, দেখেন তাজুল চলে যাওয়ার পর, তাজুল গেল কি, তাজুল যাওয়ার পরে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ভয়াবহ সব অভিযোগ আসলো। আপনার বিভিন্ন ধরনের ট্রাইব্যুনালের চার্জ রিলেটেড অনেক বাণিজ্য করতো, মানে আপনার টাকা চাওয়া, এই লেনদেনের ব্যাপারগুলা। এখন যে কোনো প্রপার কোনো সিস্টেমে, প্রপার কোনো ইনস্টিটিউশনে কি হওয়ার কথা ছিল, তার বিরুদ্ধে কিন্তু তদন্ত হওয়ার কথা ছিল। এটা তদন্ত করে অ্যাটলিস্ট এই কারণে তদন্ত করা, তাকে মুক্তি দেওয়ার জন্য হলেও করা, যে না তদন্ত আমরা কিছু পাইনি, ওটাও কিন্তু করা হয় নাই। এবং এই জায়গাটা পেন্ডিং রেখে দিয়ে নতুন এক চিফ প্রসিকিউটর আসলো, এবং সেই চিফ প্রসিকিউটর কি করলো? সেই চিফ প্রসিকিউটরও কিন্তু ওই জায়গাটাকে কিন্তু পার্সু করলো না। তার কিন্তু প্রথম কাজই ছিল ওটাকে পার্সু করা। এই কারণেই দরকার, কারণ যে কয়টা মামলা এখন আমরা রায় হচ্ছে, যে চলছে, এগুলোর প্রত্যেকটার কিন্তু ফাউন্ডেশন তাজুলদের টিমের করা।
কার বিরুদ্ধে মামলা হবে, কাকে সাক্ষী বানাবে, কাকে কি করবে। তার মানে এই মামলাগুলো দাঁড়িয়ে আছে কিন্তু প্রায় এই তাজুলদের কৃতকর্মের উপর। তো নতুন প্রসিকিউটর এসে কি উনি ক্ষমা চেয়েছেন বা কোনো মামলা বাতিল করে দিয়েছেন, না এটা এখনই স্টপ হওয়া দরকার, থাকার দরকার নাই, এরকম তো কিছু করেননি। উনি হচ্ছে তাজুলদের ব্যাগেজে কিন্তু কন্টিনিউ করছেন। এবং ইনুভাইয়ের মামলা তো যেটা হচ্ছে যে প্রথম কাজইতে তো আর কারো করা উচিত ছিল যেটা এসেই পুরো কেসটাকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে ড্রপ করে দেওয়া, যে মামলাটা আর চলার দরকার নেই, আমরা এটা উইথড্র করলাম। না, আমরা কিন্তু উল্টো দেখতে পাচ্ছি যে এখন ধরেন সাংবাদিকদেরকেও নির্যাতন করার জন্য ট্রাইব্যুনালের ভিতরে ঢোকানো হচ্ছে টাইপের অভিযোগ হচ্ছে। এবং বিশেষ করে আমি খুবই উদ্বিগ্ন হচ্ছে গিয়ে আমাদের শাহরিয়ার কবিরকে নিয়ে। এক্স্যাক্টলি, দালাল নির্মূল কমিটির সভাপতি, তার সারাটা জীবনে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের সাথে ছিলেন এবং সবসময় যে কয়জন মানুষকে আমরা দেখেছি যারা খুব সোচ্চার, তার মধ্যে অবশ্যই শাহরিয়ার কবির। তো এখন তাকে তো আপনি আওয়ামী লীগও বানাইতে পারবেন না, মন্ত্রীও বানাইতে পারবেন না। উনি এসপি কে ফোন করার মতো ফোন নাম্বারও তো বোধ ওনার কাছে মানে থাকার কোনো কারণ আমি দেখি না। তারপরেও কি মনে হচ্ছে না যে শুধুমাত্র রাজাকারের বিচারের জন্য এরা সোচ্চার ছিলেন বলে এক্স্যাক্টলি এইটারই শাস্তি দেওয়া হচ্ছে? প্রতিশোধ, এটা শাস্তি না বলে আমি বলবো যে প্রতিশোধ, এটা হচ্ছে প্রতিশোধ। আর আপনি দেখেন আইরনিটা কি, আপনি শাহরিয়ার কবির মানে যার সারা জীবনের কাজ হচ্ছে যুদ্ধাপরাধ নিয়ে, মানবতা বিরোধী অপরাধ নিয়ে, গণহত্যা নিয়ে, আজকে এই ট্রাইব্যুনালে উনি এসব অপরাধে অভিযুক্ত হচ্ছেন, এই আন্তর্জাতিক অপরাধ। আমি এটাতে কোনো সমস্যা দেখি না। এটা হচ্ছে ধরেন আপনি রাজাকার ভার্সাস মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কি হয়েছে, মানে মুক্তিযোদ্ধারা তাদের জীবন সঁপে দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে, দেশপ্রেমের জন্য, তাই তো, নিঃস্বার্থভাবে। তো তাকে যখন গুলি করে মারতেছে একটা রাজাকার, সে তো ওই দেশত্রী গাদ্দার বলে গুলি করতেছে। আমাদের বীর শ্রেষ্ঠকে তো এরা গাদ্দার বলে পাকিস্তানের কবর দিয়ে রেখে দিয়েছে। সো এটা আমি গর্বের সাথে দেখি, মানে একটা রাজাকার যখন আপনাকে গাদ্দার বলবে, একটা রাজাকার যখন মানে আপনি কোন জায়গায় আছেন, তাহলে এইটা হচ্ছে আপনার এক ধরনের, আমি যদি বলি যে ইটস এ ক্রেডেনশিয়াল, এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা যে একটা রাজাকার আপনার এক গালি দেবে, ডক্টর রায়হান খারাপ। কারণ সে যদি বলে না রায়হান ভাই খুব ভালো, তাহলে আমি আবার খুব সন্দেহ পড়ে যাবো, তাইলে কি দাঁড়ায়। সো এটা জায়গায় থাকলো। ওভারঅল আপনার কাছে কি মনে হচ্ছে যে এই হাসানুল হক ইনুর মামলাটা যেটা নিয়ে আপনারা লড়লেন, এর বাইরে কি অন্যান্য মামলা নিয়ে লড়া হচ্ছে, নাকি বাকিগুলা কয়েকটা মামলা তো আপনার রায় হয়ে গেছে অলরেডি, কিছু আপনার একটু লোয়ার র্যাঙ্কের পুলিশের মামলা, তারপর আপনার শেখ হাসিনার মামলা রায়টা হয়ে গেছে, তারপর কয়েকটা মামলা মোটামুটি অনেক দূর অ্যাডভান্স হয়ে গেছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার জিয়াউল হাসান ওনার বিরুদ্ধে একটা মামলা, ওটা অনেক দূর হয়ে যাচ্ছে। আপনার ওদিকে মেনন ভাইয়ের বিরুদ্ধে মামলা, ওটাও কিন্তু অনেক দূর হয়ে গেছে। শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা, ওটাও কিন্তু বেশ কিছু দূর এগিয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু শাহরিয়ার ভাইয়েরও লিগ্যাল টিমে আছি, শাহরিয়ার কবির ভাইয়ের। তো ওটা নিয়ে আমরা আরেকদিন মানে বসা দরকার, ওটা মানুষকে জানানো দরকার কি হচ্ছে। মানে শুধু মামলা যে হচ্ছে ওনাদের বিরুদ্ধে তা না, কিন্তু ওনাদেরকে জেলে যে পরিস্থিতিতে রাখা হচ্ছে, ওনাদের কিন্তু অনেকের অনেক বয়স এবং অনেক ধরনের অসুস্থতা আছে, শারীরিক জটিলতা আছে। ওনারা যেই মানের চিকিৎসা পাচ্ছেন, বা একটা শারীরিক ভাবে এর মধ্যে মানে 2 বারের বেশি আপনার সিভিয়ার নিউমোনিয়া পর্যন্ত হয়েছে, মানে আদালতে থাকা মানে জেলে থাকা অবস্থায়। তো মোরলেস কিন্তু ওভাবেও কিন্তু আপনার শুধু মামলা দিয়ে যে ওনাদেরকে হয়রানি করছে তা না, কিন্তু আমি শুনেছি মুজাম্মেল বাবু ক্যান্সার পেশেন্ট, তাকে ওষুধ দেওয়া হচ্ছে না, হাসপাতালে হচ্ছে না, তার যে ওষুধগুলো বাইরে থেকে যাচ্ছে এগুলো খেতে দেওয়া হচ্ছে না। মানে একটা ভয়ঙ্কর জিজ্ঞাসা এদের বিরুদ্ধে, কোন ধরনের মানে বেসিক রাইটস, যেটা মানবতা বিরোধী অপরাধী হিসাবেও, মানে আমরা দেখেছি যেটা গোলাম আজমের ক্ষেত্রে হয়েছিল, তার 16টা খাবারের একটা মেনু দেখেছিলাম, যে চিকন চালের ভাত, তারপরে শিং মাছের ঝোল, আরো কি যেন খাওয়াতো তখন আওয়ামী লীগ, মানে সেটা এখন আর কি বলবো আমরা। তো একটু অ্যাড করি, গোলাম আজমের লিগ্যাল টিম একসময় আবদার করলো যে ওনাকে হোম কুকড ফুড সাপ্লাই দিতে হবে জেলে। তো ট্রাইব্যুনাল ওটাতে রাজি হয়নি, ঠিক আছে।
এবং ওটা না হওয়াতে আপনার এই যে তাদের যে আইনজীবীরা আছে তারা বিশাল হাউকাও জুড়ে দিল যেখানে কি অনাচার হচ্ছে মানে এদের বিরুদ্ধে। তো এটা একটা। তারপর আমরা আরো একটা ঘটনা মনে আছে যে সাইদি আদালতে, জেল থেকে আদালতে যাবেন, সে যাবে এই রাস্তার জন্য তাকে মানে খুব ভালো ফ্যাসিলিটির গাড়ি দেওয়া, ভালো মানে কমফোর্টেবল ট্রান্সপোর্টের ব্যবস্থা করা, এগুলা করা হয়েছে। তো এখন মানে এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে তো আপনার জামাতিরা তো কম 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 বদনাম, কম অপপ্রচার করে নাই, কিন্তু এই ট্রাইব্যুনালের কিন্তু জাজদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করা ছিল। স্ট্যান্ডার্ড হচ্ছে যে আপনার যারা অভিযুক্ত, যারা বিচারাধীন আছেন তাদেরকে কোন স্ট্যান্ডার্ডে ট্রিট করতে হবে, সেই স্ট্যান্ডার্ড এখন তার 10 ভাগের 1 ভাগ এখন মেনটেন হচ্ছে না। আর প্রসেসের কথা যদি বলেন, আমি তো জাজমেন্টের একটা উদাহরণ দিলামই আপনাকে, যে ইনু ভাইয়ের মতো মানুষের ক্ষেত্রে এই তথাকথিত চার্জ, প্রমাণিত চার্জ, 3টা চার্জ কি মানে এটা তো আপনার কি বলবো, এটা এই অভিযোগগুলো করলে তো মানে আপনার যে কোনো আদালতে লজ্জায় পড়ে যাওয়ার কথা। এগুলো কি জিনিসকে আমরা বলছি যে প্রমাণিত হয়েছে। এটা দুর্ভাগ্যজনক আমাদের সকলের জন্যই, এবং ইন্টারেস্টিং বটে। এই 21শ শতাব্দীতে একটা ট্রাইব্যুনাল চলছে এবং যে ঘটনাগুলো আপনি বললেন, হাসানুল হক ইনুর যে 3টি বড় অপরাধ প্রমাণিত হয়েছে, 3টি ভয়াবহ অপরাধ প্রমাণিত হয়েছে, এটা আমাদের দর্শকরা আপনার মাধ্যমে জানতে পারলেন, এটা ভালো। আমরা সকলেই, আমার মনে হয় যে এই জিনিসগুলোকে আরো নিবিড়ভাবে দেখার এবং নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখার প্রয়োজন আছে। রায়হান ভাই, আজকে এই গভীর রাতে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন, সারাদিনের ব্যস্ততার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এই কথাগুলো নিয়ে আগামীতে আরো কথা বলবো। হ্যাঁ, রায় বের হবে তো কয়েকদিন পরে, পুরা রায়টা, তখন আমরা আরো যে কত কিছু আরো বেশি করে আলোচনা করতে পারবো, কারণ আমরা যেভাবে চাই না যে কোনো অপরাধী বিচারের আওতার বাইরে থাকুক, একইভাবে আমরা চাই না যে বিচারের নামে কেউ তার মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ এই স্বাধীন বাংলাদেশে 53 বছর পরে নেওয়ার সুযোগ পাক। এই দুটোকেই আমাদের খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর রায়হান রশিদের সাথে। আমরা হাসানুল হক ইনুর রায়টা আপনাদেরকে সহজবোধ্যভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং আশা করি আপনারা, যদি আপনাদের কোনো মতামত থাকে, মন্তব্যে জানাবেন। আগামীতে আমরা এই ট্রাইব্যুনালের অন্যান্য বিচারগুলো যখন আসবে, সেগুলো নিয়ে চেষ্টা করবো ডক্টর রায়হান রশিদ বা অন্যান্য আইনজীবী যারা এটা নিয়ে কাজ করছেন উভয় পক্ষে, তাদেরকে নিয়ে কথা। আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই শেষ করতে চাই। আমরা চাই না যে কোনো মানবতা বিরোধী অপরাধীরা শাস্তির বাইরে থাকুক, কিন্তু একই সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, ফেয়ার জাজমেন্ট, ফেয়ার ট্রায়াল নিশ্চিত করতে হবে, এবং যে জায়গায় গোলাম আজম 14টা মেনুর সরু চালের ভাত আর শিং মাছের ঝোল খেয়ে বিচারের সময় ছিলেন, সেই জায়গায় মোজাম্মেল বাবুদের মতো সাংবাদিকরা যাতে অন্ততপক্ষে তার ক্যান্সারের ওষুধটা নিশ্চিত করতে পারেন। শাকের কবিরের মতো বয়োবৃদ্ধ লেখক, সাংবাদিক, যার সারা জীবনটা উৎসর্গ হয়েছে দেশের জন্য, তিনি যেন ন্যূনতম মানবাধিকার নিশ্চিত করতে পারেন, ন্যূনতম মানবাধিকার যেন তার থাকে। এগুলো নিয়ে কথা বলতে হবে, এগুলো নিয়ে সোচ্চার হতে হবে। যদি আমরা সোচ্চার না হই, আজকে এই সব আজুল বাজুল তাজুলদের প্রতিশোধ স্পৃহার মধ্যে দিয়ে যদি আমরা আমাদের মুক্তিযুদ্ধের মানুষগুলোকে, বাংলাদেশের মানুষগুলোকে, মুক্তিযোদ্ধাদেরকে এই জিঘাংসার শিকার করে দেই, তাহলে ইতিহাস আমাকে আপনাকে ক্ষমা করবে না। সম্মানিত দর্শক, আমাদের সেনাবাহিনীর যে সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্ট, সেখানে একটি প্রতীক স্থাপন করা হয়েছে, সেটিকে নাম দেওয়া হয়েছে শিখা অনির্বাণ। অবিরতভাবে এই আগুন জ্বলতে থাকবে, একটা শিখা প্রজ্বলিত থাকবে। ব্যাপারটা কিছু না, জাস্ট যে বিভিন্ন আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে, আপনি দেখবেন প্রায় সবগুলো গ্যাস ক্ষেত্র, সেখানে একটা চুঙ্গার মতো দেয়া আছে, সেই চুঙ্গাটা সবসময় জ্বলতে থাকে। ইট মিনস সেখানে গ্যাস আছে, আগুন জ্বলা মানে সেখানে গ্যাসের কার্যক্রম চলছে। তো ওটারই প্রতীকী অর্থে শিখা অনির্বাণ নাম দিয়ে সেনাবাহিনীর যে স্পিড, গতি এবং স্প্রিট,
এটা যে প্রজ্বলিত, দাউ দাউ করে জ্বলছে, আলো ছড়াচ্ছে, তাপ ছড়াচ্ছে, তারপর উদ্ভাসিত হচ্ছে, মানুষকে ঐক্যবদ্ধ করছে, মানুষকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা যখন অন্ধকারের মধ্যে হারিয়ে যাই, তখন আমাদের হাতে যে লাইট থাকে, সেই লাইটটিকে বলা হয় পথপ্রদর্শক। তো কাজেই এই যে শিখা অনির্বাণ নাম দিয়ে এখানে কেবলই মাত্র যে একটি আলো জ্বালিয়ে দেওয়া হলো, একটা মশাল জ্বালিয়ে দেওয়া হলো, বা গ্যাসের একটা সংযোগ দিয়ে সেটা দাউ দাউ করে জ্বলছে, এটা কেবলই মাত্র কোনো সিঙ্গেল ভার্ব নয়, নাউন নয়, প্রোনাউন নয়, অ্যাডজেক্টিভ নয়। ইটস এ কম্বিনেশন অফ ম্যানি থিঙ্কিং, অনেকগুলো চিন্তার সম্মিলন। এখন এই যে শিখা অনির্বাণ কেবলই মাত্র যে বাংলাদেশে আছে তা নয়, আরও অনেক দেশে আছে। এবং আমাদের এই যে সরোয়ার্দী উদ্যানে যে মুক্তিযুদ্ধের স্তম্ভ তৈরি করা হয়েছে, সেখানেও এরকম একটি শিখা অনির্বাণ চালু করার কথা ছিল বা আছে। আই ডোন্ট নো, আমার এখন সেটা মনে আসছে না। সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, চালু আছে, না শুরু করা হয়েছিল, বাট এটা পরিকল্পনার মধ্যে ছিল। তো যেটা বললাম যে আমি ওই শিখা অনির্বাণ যখন চালু হলো, তখন আমাদের দেশের যে সকল ইসলামপন্থী লোকজন রয়েছেন, এটিকে তারা বললেন এটা বেদাত, এটি হারাম, এটি শিরক। বেদাত বলা হলো এই কারণে যে যা আদতে ছিল না। আমাদের অনেকে আছে না আদত, আদত বলে, আদত অর্থ অনেকে বলার চেষ্টা করেন আদত মানে আসলে ছিল না, নট লাইক দ্যাট। আদত হলো আদিকালে, মানে ইতিপূর্বে। আদতে ছিল না মানে ইতিপূর্বে ছিল না। তো যা ইতিপূর্বে ছিল না সেগুলোকে বলা হয় বেদাত। বেদাত আবার এই বেদাতের মধ্যে অনেকগুলো বেদাত আছে ধর্মে, যেগুলোকে বলা হয় বেদাতে হাসানা। আগে ছিল না, কিন্তু এগুলো এত সুন্দর যে এর চেয়ে উত্তম কোনো কিছু হয় না। যেমন তারাবির নামাজ, এটিকে বলা হয় বেদাতে হাসানা। তো সবাই বলার চেষ্টা করছেন ইসলামপন্থী যারা লোকজন যে প্রথমত ইসলামের বহু সাম্রাজ্য, বহু রাজ্য, রাজত্ব 1000 বছর ধরে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তারা শাসন করেছে, আলো ছড়িয়েছে এবং কিংবদন্তির দৃষ্টান্ত স্থাপন করেছে, যেটা মানবজাতির ইতিহাসে অন্য কোনো সভ্যতা, অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী একই সঙ্গে ইসলাম, সিভিলাইজেশন, ধর্ম, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান পারেনি, যেটা এই মুসলমান রুলারদের জমানাতে হয়েছে। আপনি যদি অটোম্যানদের সেই 800 বছরের শাসন দেখেন, পুরো তুরস্ক, আনাতোলিয়া, তারপর রাশিয়ার একটা বিরাট অংশ, বিশেষ করে আমরা যেগুলোকে সিআইএস কান্ট্রি বলি, এখন রাশিয়ার যে 6-7টি দেশ রয়েছে যেটা মুসলিম প্রধান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আর্মেনিয়া থেকে শুরু করে আপনি সেই ইউরোপের কসোভা, এরকম বহু অঞ্চল, বলকান অঞ্চল বিশেষ করে, এটি অটোম্যানদের অধীন ছিল। এর বাইরে যুগোস্লাভিয়া, অস্ট্রিয়ার একটা বিরাট অংশ, ফ্রান্সের একটা বিরাট অংশ, সবই ইটালির একটা বিরাট অংশ, সাইপ্রাস অটোম্যানদের আন্ডারে ছিল। আর এটা পরবর্তীতে মিশর এবং পুরো মধ্যপ্রাচ্য, আজকের যে জিওগ্রাফিক মধ্যপ্রাচ্য, পুরোটাই অটোম্যানদের অধীন ছিল কন্টিনিউয়াসলি 800 ইয়ার্স। তো সেখানে কোরআনের তাফসির হয়েছে, আবার সেখানে গ্রিক দর্শনশাস্ত্র হয়েছে, সেখানে চৈনিক যে তাওইজম বা কনফুসিয়াসিজম, এটার চর্চা হয়েছে, কিন্তু কোথাও এরকম শিখা অনির্বাণ জ্বালানো হয়নি। একইভাবে কন্টেম্পোরারি আরেকটি সভ্যতা ইউরোপে আলো জ্বালিয়েছিল, ইটালির একটা বিরাট অংশ, তারপর স্পেন, ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে যে ডাইনেস্টি ছিল, মুর ডাইনেস্টি, যেটা উমাইয়া খিলাফতের একটা পার্ট, এটা অনেক বড় ছিল এবং এটাও প্রায় 800 ইয়ার ছিল। এখানেও মানে সেই আলহামারার মতো, আজ জাহারার মতো সে বিশাল বিশাল স্থাপনা এখনও পৃথিবীকে বিমোহিত করে, কিন্তু কোথাও এরকম একটা
শিখা নির্মাণ ছিল না। আপনি যদি ভারতবর্ষে আসেন, সে ভারতবর্ষে 350 বছর মুঘলরা ছিলেন, মুঘলদের আগে সুলতানরা ছিলেন। এখানেও 800 ইয়ার্স, অর্থাৎ সুলতান মাহমুদ থেকে শুরু করে আপনি যদি ফার্স্ট ডাইনেস্টি ধরেন, সেই মোহাম্মদ ঘুরি, কুতুবউদ্দিন আইবেক থেকে একেবারে দ্বিতীয় বাহাদুর শাহ পর্যন্ত 800 ইয়ার্স। এর মধ্যে তাজমহল হলো, দিল্লি ফোর্ট হলো, আগ্রা ফোর্ট হলো, তারপর কুতুব মিনার হলো, আরো কত কি, মানে যাকে বলা হয় মাস্টারপিস অফ ইঞ্জিনিয়ারিং। কিন্তু কুতুব মিনারের উপরে তো ইচ্ছা করলে একটা মশাল জ্বালানো যেত। এখন ভারতের যে আর্মি, তার সে অনেক বেশি আর্মি ছিল সেই সম্রাট আওরঙ্গজেবের। এখন মানে আপনি চিন্তা করেন 150 কোটি বা 40 কোটি দেশ, তাদের সব মিলে আর্মির সংখ্যা 15 লক্ষ নাই, কিন্তু আওরঙ্গজেবের আর্মি ছিল 20 লাখ, 20 লাখ। তো সেখানেও তো একটা মশাল জ্বলতে পারত, জ্বলেনি। মধ্যপ্রাচ্যে সম্রাট আওরঙ্গজেব ছিলেন, ভারতে মধ্যপ্রাচ্যে টোটাল যে ডাইনেস্টি, সেখানে দুটো ডাইনেস্টি, ফাতেমি সাম্রাজ্য মিশর কেন্দ্রিক, আর বাগদাদে ছিল আব্বাসীয় খেলাফত। তারও আগে সিরিয়ার দামেস্কতে 90 বছর শাসন করছে উমাইয়া খেলাফত। কোথাও তো একটা মশাল জ্বলেনি। এজন্য ইসলামী যারা স্কলার, তাদের বক্তব্য হলো যে এটা বেদাত শুধু নয়, এটা হারাম, নিষিদ্ধ, আর এটা শিরক। মানে আল্লাহকে ক্ষমতার সেই চাবিকাঠি মনে না করে মনে করা হলো যে এই আগুনের মধ্যেই হলো আমার সমস্ত শক্তি। আর এই আগুনের মধ্যে যে শক্তি, এই যে পূজাটা, অগ্নি পূজাটা, এটা একসময় প্রাচীন সেই ইরানে, পারস্যে এটা ছিল রাষ্ট্রীয় ধর্ম, অগ্নিপাশক, এবং এটা এখনো পর্যন্ত আছে। এবং ইরানের যে এই সময়টাতে রাজপ্রাসাদগুলোতে পূর্ণকালীন সময়ে এই যাকে বলা হয় আলোটা জ্বালিয়ে রাখা হতো, শিখাও নির্মাণ জ্বালিয়ে রাখা হতো। এটা কখনো নিভত না। যখনই নিভে গেছে কোনো কারণে, সেই সাম্রাজ্যের পতন হয়েছে, এবং সর্বশেষ তাদের এই শিখা ও নির্বাণ নিভে গিয়েছিল যেদিন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল তারিখে মক্কাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। ঠিক সেই রাতে ভূমিকম্প হলো। সম্রাট নওশেরওয়া ছিলেন তখন, পারস্যের সম্রাট। তার প্রাসাদের চূড়া ভেঙে গিয়েছিল, এবং তার প্রাসাদে যে অগ্নি প্রজ্বলিত ছিল, শিখা নির্বাণ ছিল, সেটা নিভে গিয়েছিল। তো কাজেই এটার সঙ্গে মুসলমানদের একটা বিরাট ধর্মীয় অনুভূতি এবং কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট আছে। যেহেতু 90% লোক বাংলাদেশে বসবাস করে, প্রথম থেকেই তারা বলে আসছিল যে এটা বাংলাদেশের জন্য, ধর্মের জন্য নিষিদ্ধ। এই হলো ইসলামের কথা। আর আগে এটার যে একটা সরল ব্যাখ্যা, সেটা বললাম। এখন সাম্প্রতিক সময় যেটা হলো, সেটা হলো ইউনূস জামানাতে ইসলামপন্থীদের একটা বিরাট উত্থান হয়েছে। সারা বাংলাদেশে কালেমার পতাকা পথ পথ করে উঠছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে সাদা পতাকা কে বা কারা সদল বলে সারা বাংলাদেশে টানিয়ে দিচ্ছে। পশ্চিমারা বলছে আইএস, আর যেহেতু আরবিতে লেখা, বলছে ওখানে কি লেখা আছে আমরা জানি না। এটার কোনো মানে ইতিবাচকতা নেই, কিন্তু এটা নিয়ে মানুষের যে আবেগ এবং অনুভূতি, সাধারণ মানুষ এটাকে এরকম সমস্যা দেখছে না। কিন্তু রাষ্ট্রশক্তি, পশ্চিমা শক্তি, ভারতীয় শক্তি সম্মিলিতভাবে এটার মধ্যে এক ধরনের দক্ষিণপন্থীর উত্থান দেখতে পাচ্ছে। এবং এই জিনিসগুলো যখন ঘটছে, ঠিক সেই সময়টিতে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি উমরা করে এসে চমৎকার দাড়ি রেখেছেন। সেই দাড়ির দৃশ্য, তার মুখচ্ছবি, সব কিছু দেখে ইসলামপন্থীদের শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা এরকম একজন ওলি আল্লাহ পেয়েছি সেনাপ্রধান হিসেবে, এবার একটা কিছু একটা হবে। তার প্রতিপক্ষ যারা আছে, ও মাই গড, আপনার মনে এরকম ছিল বা তোমার মনে এরকম ছিল, এইবার তোমার আসল চেহারা প্রকাশ হয়েছে। এই সমস্ত কথাবার্তা যখন চলছে, ঠিক সেই সময়টাতে শিখা ও নির্বাণ বন্ধ হয়ে গেল। অভিযোগ আছে বা বলা হচ্ছে, অভিযোগের জবাবে বন্ধ হওয়ার বিরুদ্ধে, যে সারা বাংলাদেশে জ্বালানি সংকট চলছে, দুনিয়াতে জ্বালানি সংকট চলছে, সেখানে একটি শিখা
ও নির্বাণ রাত দিন 24 ঘন্টা বিনা কারণে জ্বলছে। এটা তো ইসলামের দৃষ্টিতেও অপব্যয়। আল্লাহ অপব্যয়কারীকে পছন্দ করেন, অপব্যয়কারী শয়তানের ভাই। কাজেই ক্যান্টনমেন্টের সবাই শয়তানের ভাই হয়ে যাবে, এটা তো হয় না। তো এরকম নানা যুক্তি পক্ষে দেওয়া হচ্ছে, কিন্তু পক্ষে এবং বিপক্ষে এটা নিয়ে নিদারুণ যখন বিতর্ক তুঙ্গে, অর্থাৎ প্রথমে সেনাপ্রধান দাঁড়িয়ে রাখলেন, তারপর শিক্ষা নির্বার বন্ধ হলো, এবং এরপরে যেটা হলো, আপনারা জানেন যে সেনাবাহিনীর মধ্যে অনেকগুলো ব্যাটালিয়ন থাকে, কোম্পানি থাকে, তারপরে কোম্পানির পরে কোর থাকে, ডিভিশন থাকে। তো সেই যে একটা ব্যাটালিয়ন, এক ব্যাটালিয়ন সৈন্য, সাধারণত এক ব্যাটালিয়ন সৈন্যে 800-র মতো সৈন্য থাকে ইন জেনারেল। বাংলাদেশে কত আছে আমি বলতে পারবো না, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডে 800 সৈন্য থাকে। এর মধ্যে 800 সৈন্য একজন কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল অথবা একজন মেজর তার অধীনে থাকে। আবার সেখানে ছোট ছোট অনেকগুলো কোম্পানি থাকে, 100, 150, 200 অবস্থা ভেদে। তো এই কোম্পানিগুলোর কমান্ডে থাকেন একজন ক্যাপ্টেন। এরকম 4টি কোম্পানি প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেই 4টি কোম্পানি মিলে আবার একটা ব্যাটালিয়ন তৈরি করা হয়েছে। এই 4টি কোম্পানি, তাদের নাম দেয়া হয়েছে 4 জন খলিফাতুল মুসলিমিন, হযরত উমর, মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিদ্দিক আকবর বলা হয়। দ্বিতীয় উমর ইবনুল খাত্তাব, মানে রাষ্ট্র পরিচালনায় সারা বিশ্বের বিস্ময়, জ্ঞানের সাগর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা। এবং তৃতীয় খলিফা প্রজ্ঞা, জ্ঞান এবং যাকে বলা হয় ধীমান, সততা, ন্যায়পরায়ণতা, নম্রতা, বিনয়, সব কিছুর বিমূর্ত প্রতীক। রাষ্ট্র ক্ষমতায় বসে একজন ভালো মানুষ যদি কাউকে কল্পনা করা হয়, হযরত উমর তাদের প্রধানতম। তো সেই হযরত উমরের পরে হযরত ওসমান, যাকে বলা হয় এই নম্রতা, বিনম্রতার প্রতীক, যার উপাধি ছিল জিন্নুরাইন। তো এই 4 জন খলিফার নামে 4টি কোম্পানি করা হয়েছে, এবং 4টি সেই কোম্পানি দিয়ে আবার একটা ডিভিশন তৈরি করা হয়েছে। এখন এটি নিয়ে ভারতের যারা দাদা, হায় হায় কি হলো, এরা কি আবার সে গাজওয়াতুল হিন্দ করার চেষ্টা করছে? এই বাংলা থেকে তো একসময় এরকম খুব ছোট অবস্থাতে বিহারের একজন উজির ছিলেন, মন্ত্রী ছিলেন, শেখ ফরিদ, যার নাম ছিল শেরশাহ। তো সেই বিহারের ছোট একজন জায়গিরদার থেকে, তারপরে মন্ত্রী, জায়গিরদার থেকে মন্ত্রী হলেন, তারপরে মন্ত্রী থেকে তিনি শাসক হলেন, শাসক থেকে তিনি দিল্লির সিংহাসন দখল করে 5 বছরের একটা বিস্ময়কর শাসন তিনি পৃথিবীকে উপহার দিলেন সম্রাট শেরশাহ। তখন এই বাংলা থেকেই তার উত্থান হয়েছিল, কিন্তু বিহারে তার বীজ পতন হয়েছিল, কিন্তু এই বাংলা থেকে উত্থান হয়েছিল। কাজে এই বাংলা নিয়ে দিল্লির কিন্তু একটা আতঙ্ক আসে। কাজে এই বাংলাতে সেই শিক্ষা ও নির্বাণ বন্ধ হয়ে যাওয়া, সেনাপ্রধানের দাঁড়িয়ে রাখা, তারপরে 4 জন ইসলামের মহান খলিফার নামে যে কোম্পানি প্রতিষ্ঠা করা সেনাবাহিনীর মধ্যে, তো এখন একটা কোম্পানি হলো, কোম্পানি মিলে একটা ব্যাটালিয়ন হলো, এরপর যদি একটা ডিভিশন হয়ে যায়, কি হবে? কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? কাদের নির্দেশে এগুলো হচ্ছে? এগুলো নিয়ে দেশি বিদেশি যে সমালোচক, তাদের ঘুম রীতিমতো হারাম হয়ে গেছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।